ঘটনাটি ঘটে আমার বড় ভাইয়ের সাথে। আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ ফরহাদ হুসাইন। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার ভেতরে সালোরা পাহাড় অঞ্চল ঘেঁষে গড়ে উঠেছে কওমি মাদ্রাসা। আমি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়তাম। আমার বাসার কাছেই একটা মাদ্রাসা ছিল। প্রায় 3 বছর ধরে সেখানে লেখাপড়া করছি, কিন্তু পড়ালেখার মান না থাকায় বাবা মা আমাকে এই মাদ্রাসায় পড়াননি। কিছুক্ষণ আগে যে মাদ্রাসার কথা বললাম ওইখানে আমার খালার বাসা, তাই বাবা মা আমাকে ওইখানে ভর্তি করলো। হঠাৎ করে একটা নতুন মাদ্রাসায় যাওয়া আমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল, তবুও নিজেকে মানিয়ে নিয়ে ভর্তি হলাম পাহাড়িয়া মাদ্রাসায়। কিরকম যেন মাদ্রাসার চারিদিকে জঙ্গলের মতো আবছা আবছা অন্ধকার, আমার ভয় করত। তবুও মাদ্রাসার ছাত্রদের সাথে মিলে মিশে থাকতে শুরু করলাম। বেশ কয়েকদিনে মনটা টিকেও গেল মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসার আশেপাশের জঙ্গলের দৃশ্য মন থেকে ভয়ের যে ছাপ সেটা দূর হয়নি। তো মাদ্রাসায় গিয়েই একটা নতুন বন্ধু হলো, নাম আহমেদ উসমান। তো তার সাথেই মূলত আমার সবকিছু শেয়ার করি। একদিন বিকেলের দিকে মাদ্রাসার হুজুর হঠাৎ করে হুজুরের বাসায় চলে যান। ব্যাস, মাদ্রাসার ছাত্ররা শুরু করলো হট্টগোল। উসমান আমাকে সন্ধ্যার দিকে বলল, ফরহাদ চলো, আজ তো হুজুর নেই, রাতে একটু ঘুরতে যাব। আমি বললাম ঠিক আছে, কোথায় যাব? উসমান বলল, এই তো সামনে। তো ঈশার নামাজ আদায় করে একটা টর্চ লাইট হাতে নিয়ে বেরিয়ে পড়লাম আমি আর উসমান। উসমান লুকিয়ে রাখা একটা মোবাইল ইউজ করতো মাদ্রাসায়, তো উসমান তার মোবাইল বের করে একটা ওয়াজ চালু করলো। আরেকটা কথা বলে রাখি, সেই সময় অতিরিক্ত গরম ছিল, তো উসমান আর আমি মোবাইলে ওয়াজ শুনতে শুনতে খানিকটা চলে এসেছি। ঠিক এই সময় বেশ কয়েকটা শেয়ালের হুক্কা হুয়া ডাক। আমি একটু ভয় পেয়ে উসমানকে বললাম, উসমান চলো মাদ্রাসায় চলে যাই। উসমান আমার কথাকে হাসির সাথে তুলনা করে বলল, ধুর মিয়া, শেয়ালের ডাক শুনে ভয় পাও? কি আর করা, উসমানের কথা শুনে আমিও উসমানের সাথে হাঁটতে লাগলাম। কতক্ষণ হাঁটলাম মনে নেই। হঠাৎ আমি আর উসমান লক্ষ্য করলাম আমাদের সামনে রাস্তা নেই, একটা বিশাল বট গাছ। আমি উসমানকে বললাম, কি ভাই, আমরা কোথায় আসলাম? উসমান বলল, ঠিকই তো, মাদ্রাসার আশেপাশে 4-5 কিলোমিটারের মধ্যে তো কোনো বট গাছ নেই। উসমানের কথা শুনে আমার শরীরে লোম দাঁড়িয়ে গেল। শিয়ালের হুক্কা হুয়া ডাক আর উসমানের বটগাছের কথা শুনে মনে হচ্ছে আমি যেন কোনো শয়তানের কবলে পড়েছি। আমি উসমানের কাছাকাছি গিয়ে ওর হাতটা ধরে বললাম, উসমান ভাই, মনে হয় আমরা ভুল পথে এসেছি, কোনো শয়তানের কবলে পড়েছি, আমরা চলো ফিরে যাই। উসমান বলল, ধুর, এত ভয় পেলে চলবে, চলো ফিরে যাই। আমি আর উসমান যখন পিছনে ফিরে হাঁটতে যাব তখনই খেয়াল করলাম বড় ধরনের ধাক্কা। পিছনে ফিরে যা দেখলাম তা দেখার পর আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারিনি। পিছনে ফিরে দেখি আরো একটা বটগাছ। আমি অজ্ঞান হবার মতো অবস্থা। উসমানের কাঁধে মাথা রেখে উসমানকে বললাম, ভাই এটা কি? ততক্ষণে উসমানও ভয় পেয়ে গেছে। উসমান তার কাঁধ থেকে আমার মাথাটা সরিয়ে আবার সামনের দিকে চাইলো, আমিও চাইলাম। দেখলাম আমাদের চারিদিকে বট গাছ দিয়ে ঘেরা। ভয়ে মনে হলো আমার পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছে। উসমান বলল, ভাই, আমরা এই অন্ধকারে পাহাড়ে সত্যি শয়তানের কবলে পড়েছি। বললাম, ভাই, আজকে সত্যি এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। উসমান বলল, ভাই সাহস কমিও না। আমি বললাম, ভাই এখানে কি করবো, আমি বাঁচতে চাই, বাঁচাও আমাকে। উসমান বলল, আল্লাহকে ডাকো, দোয়া পাঠ করো। আমি ততক্ষণে আল্লাহ আল্লাহ ডাক শুরু করেছি। ইতোমধ্যেই আমাদের অবাক করে দিয়ে বটগাছ থেকে কি যেন নামছে। আমি উসমানকে বললাম, ভাই দেখো ওইটা কি? উসমান নজর করলো, ততক্ষণে পরিষ্কার হয়ে গেল ওই আবছা জিনিসটা। আমি আর উসমান যা দেখলাম তা যদি এখনো মনে হয়, ভয়ে এখনো শরীরের লোম দাঁড়িয়ে যায়। দেখলাম একটা স্কুল ড্রেস পরা মেয়ে, চেহারা দেখে অনুমান করলাম বয়স 15-16 হবে। মেয়েটা ততক্ষণে আমাদের কাছাকাছি চলে এসেছে। উসমান তখন মেয়েটাকে দেখে একটু সাহস নিয়ে বলল, আপনি কি চাই? মেয়েটা যা বলল তা শুনে আমরা রীতিমতো থ খেয়ে গেলাম। মেয়েটি বলল, আমি রজনীর কার ইঞ্জিন। এ কথা শুনে দাঁড়িয়ে যাওয়া থেকে আমরা বসে পড়লাম। ভয়ে আমাদের শরীর ঘেমে যাচ্ছে, টপ টপ করে পানি মাটিতে পড়ছে। উসমান তখন সূরা ইয়াসিন পাঠ করতে করতে মেয়েটার কাছে গিয়ে মেয়েটার চোখের দিকে লাইট মারল। আমি ততক্ষণ মেয়েটার চোখ দেখিনি। এখন যা দেখলাম তা খুব ভয়ানক, যা দেখলাম তা খুবই ভয়ানক ছিল। মেয়েটার চোখ দুটো লাল টকটকে। এবার উসমান ভয় পেয়ে জোরে জোরে দোয়া পাঠ করতে লাগলো। আর উসমানের সাথে যা হলো তা দেখে আমি চিৎকার করতে শুরু করলাম। আমি দেখলাম মেয়েটা উসমানের গলায় হাত দিয়ে প্রায় 3 হাত ওপরে তুলে ফেলেছে। উসমান চিৎকার করছে। প্রায় মিনিট খানেক পরে উপরে তুলে রাখার পর উসমানকে সজোরে বটগাছের দিকে নিক্ষেপ করলো। এই দৃশ্য দেখে আমি হুঁশ হারিয়ে ফেলি। যখন আমার হুঁশ আসে তখন আমি নিজেকে মাদ্রাসায় আবিষ্কার করি। তখন
উসমান ভাই বলে চিৎকার করতে থাকি। আমার পাশে বসে থাকা এলাকার এক লোক বলল উসমানের মাথা ফেটে গেছে, তাকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। পরে ছাত্ররা বলল আমার পাশে বসে থাকা লোকটাই আমাকে আর উসমানকে ওই জায়গা থেকে নিয়ে এসেছে। লোকটা আমাকে জিজ্ঞেস করলো, বাবা তোমাদের সাথে রাত্রে কি হয়েছিল? আমি তখন খুব কেঁদে কেঁদে রাতের ঘটনা বলি। ইতোমধ্যে হুজুরও চলে এসেছেন মাদ্রাসায়। পরে হুজুর এই সব জেনে আমাকে নিয়ে পাশের এক কবিরাজ কাকার বাসায় নিয়ে যান। কবিরাজ কাকা আমার সব কথা শুনে যা বলল তা আমি নিজেকেও বিশ্বাস করতে পারছিলাম না। কবিরাজ কাকা বলল আজ থেকে প্রায় 6 বছর আগে এই গ্রামে এক সুন্দরী মেয়ে থাকতো। মেয়েটার নাম ছিল রজনী। এলাকার যত বড় ছেলে ছিল সবাই রজনীকে খুব পছন্দ করতো বা তাকে বিভিন্ন ধরনের প্রস্তাব পাঠাতো, ভালোবাসার প্রস্তাব পাঠাতো আর কি। তিনি লিখেছেন রজনী একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু শরীফের কাকাতো ভাই রায়হান তা মেনে নিতে পারেননি, কারণ রায়হানও রজনীকে পছন্দ করত। একদিন রায়হান খুব রাগান্বিত অবস্থায় রজনীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রজনী রায়হানকে অপমান করে তাড়িয়ে দিল। রায়হান সেই অপমান সহ্য করতে না পেরে রজনীকে এক সন্ধ্যাবেলায় তাদের বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে ওই বটগাছের নিচে নিয়ে রায়হান ও তার বন্ধুরা তার সাথে নির্মম আচরণ করে এবং তাকে মেরে বটগাছে টানিয়ে দেয়। পরদিন পুলিশ বটগাছ থেকে রজনীর লাশ উদ্ধার করে, একই সাথে রায়হান ও তার বন্ধুদের আটক করে। সেই দিন থেকে আজও ওই বটগাছে রজনীর কারিন ঘুরে বেড়ায়। এরপর কবিরাজ কাকা আমাকে একটু পানি আর তেল পড়া ও উসমানের জন্য একটা কবজ লিখে দেন, আর রাতের বেলায় আমাদের মাদ্রাসা থেকে বের হতে নিষেধ করে দেন। কবিরাজ কাকার নিষেধ থাকায় আমি আর উসমান রাতের বেলায় মাদ্রাসার বাইরে যাইনি। এভাবে কেটে যায় 2 মাস। হঠাৎ একদিন সকালবেলা মাদ্রাসায় খবর আসে মাদ্রাসার 8 কিলোমিটার দূরে সালুরা গ্রামের পুরনো বটগাছ, সেই বটগাছ যেখানে আমি আর উসমান ভয় পেয়েছিলাম, খুবই জঘন্যভাবে দুজনকে হত্যা করা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে মাদ্রাসার হুজুর চলে যায় সালুরা গ্রামে। তো হুজুর আর উসমান আমাকে বলে, নাসির চলো সালুরা যাই। আমি বললাম না, আমি ওইখানে যেতে চাই না, কিন্তু উসমান নাছোড়বান্দা আমাকে নিয়ে যাবেই। অবশেষে আমি আর উসমান সাইকেল দিয়ে পৌঁছে গেলাম সালুরা গ্রামে। প্রায় বটগাছের কাছাকাছি চলে গিয়ে দেখলাম প্রচুর মানুষের ভিড় এড়িয়ে ভেতরে গিয়ে যা দেখলাম তা এখনো মনে পড়লে আমি ভয় পাই। দেখলাম 2টা ছেলেকে কোনো ভয়ঙ্কর জানোয়ার খাবলে খাবলে খেয়ে হত্যা করেছে। মারা যাওয়া 2 ছেলের মুখগুলো খাবলে খাবলে ছিল, তাই কেউ কাউকে চিনতে পারছে না তারা। সেখানকার অনেক লোক বলাবলি করছে এদের জানোয়ার হত্যা করেছে, আবার কেউ কেউ বলছে এই বটগাছের প্রেতাত্মারা হত্যা করেছে। প্রেতাত্মার কথা শুনে 2 মাস আগে ভয় পাওয়া সেই আত্মার কথা আমার মনে পড়ে যায়। পরে আমি আর উসমান ঘটনাস্থল ত্যাগ করে মাদ্রাসায় চলে আসি। ঠিক ওই দিন রাতের বেলায় আমি যখন ঘুমিয়েছিলাম তখন স্বপ্নে এক খারাপ স্বপ্ন দেখি যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি দেখি 2 মাস আগে ওই বটগাছে আমি আর উসমান যেই মেয়েটিকে দেখেছিলাম, সেই মেয়েটা আমাকে যা বলল তা শুনে আমি রীতিমতো থ খেয়ে গেলাম। মেয়েটা বলল যারা যারা আমার সাথে খারাপ আচরণ করেছে বা আমাকে নির্যাতন করেছে আমি তাদের 2 জনকে শেষ করলাম, আরো 2 জন বাকি আছে তাকেও হত্যা করব। আমি তখন ভয় পেয়ে তাকে বললাম, কে আপনি আর কি যাতা বলছেন, কেনই বা আমাকে বলছেন, প্লিজ সরে যান। মেয়েটা আমাকে চমকে দিয়ে বলল, তা আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না। মেয়েটা বলল আপনিই পারবেন বাকি 2 জনকে আমার হাতে তুলে দিতে। আমি বললাম কি আশ্চর্য, আমি কেমন করে পারবো, আর আমি কেন এরকম করব? মেয়েটা বলল আমার সাথে যদি কেউ তর্ক করে আমি তাকে শেষ করে দেই, তার পিতামাতাকেও শেষ করে দেই। আমি কথা শুনে খুব ভয় পেয়ে যাই আর মেয়েটাকে বলি আমি এটা কিভাবে করব? মেয়েটা বলল আপনি যেই বাড়িতে লজিং থাকেন সেই বাড়ির মেয়ে রায়হানের সাথে প্রেম করে। আমি বললাম কি আশ্চর্য, রায়হান তো জেলে। কবিরাজ কাকা বলল, মেয়েটা বলল আজ থেকে 8 মাস আগে রায়হান ও তার বন্ধু মঈন, বুরহান আর মামুন টাকা দিয়ে জামিনে ছাড়া পেয়েছে। এই জামিনে মুক্তি পেয়ে রায়হান আপনার লজিং বাড়ির ওই মেয়েটির সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। আমি বললাম তাহলে গেল রাতে বটগাছের নিচে আপনি কাদের হত্যা করেছেন? মেয়েটা বলল আমি বোরহান আর মামুনকে হত্যা করি, এখন রায়হান আর মঈনকে হত্যা করব। আমি বললাম আপনি যেহেতু আত্মা, আপনি তো সব করতে পারেন, তাহলে আমাকে এখানে টানছেন কেন? মেয়েটা বলল কথা কম বলেন। আমি মেয়েটা ধমক শুনে চুপ হয়ে বললাম আপনাকে কি সাহায্য করতে পারি? মেয়েটা বলল বেশি কিছু না, আপনি আমার জন্য একটা লাশ সংগ্রহ করবেন। আমি মেয়েটার কথা শুনে চমকে যাই। আমি বললাম কি লাশ, কেন? মেয়েটা বলল
ওই লাশের ভেতর আমি প্রবেশ করে দুনিয়ায় চলতে চাই মানুষের মতো, আর রায়হান ও মঈনকে হত্যা করতে চাই। আমি বললাম, আপনি তো অদৃশ্য হয়ে বুরহান আর মামুনকে হত্যা করেছেন, ওদেরকে অদৃশ্য হয়ে হত্যা করুন। মেয়েটা বলল, আমি রায়হান আর মঈনকে মারতে চাই অন্যভাবে, সেটা তিনি অনেক কিছু বলেছেন এখানে। আর যদি আপনি লাশ সংগ্রহ করিতে না পারেন তাহলে আপনাকেও মরতে হবে, সাথে পরিবার লজিং বাড়ির মেয়েটাকেও মেরে ফেলবো। আমি তখন সব দিক চিন্তা করে বললাম, ঠিক আছে, আমি লাশ সংগ্রহ করে দেব। মেয়েটা বলল, আগামী পরশু পূর্ণিমার রাতে আপনি কবর থেকে লাশ সংগ্রহ করে সালুরা পুরাতন শ্মশানে রেখে আসবেন। আমি বললাম, একা একা লাশ অত দূরে নিব কিভাবে? মেয়েটা বলল, মেয়েটা আর তার সাথে অনেক ধরনের কথা চালানো এবং ওসমানের সাহায্য নিতে বলল। আমি বললাম, না, আমি অন্য কোনো মাদ্রাসার সহযোগিতা নিব, ছাত্রের সহযোগিতা নিব। মেয়েটা বলল, না, আপনি শুধু ওসমানের সাহায্য নিতে পারবেন। আমি বললাম, কেন? মেয়েটা তখন আর কোনো কথা বলেনি এবং কথা হলো যে আগামী পরশু, এই বলে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি সজাগ হয়ে দেখি আমার শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। কি দেখলাম আমি? এইটা কি স্বপ্ন নাকি অন্য কিছু? খুব ভয় পেয়ে যাই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:40 বাজে। তার মানে কিছুক্ষণ পর আমরা সবাই নামাজের জন্য রেডি হব। শুয়ে শুয়ে স্বপ্নের কথা ভাবতে ভাবতে 4টা বেজে যায়। হুজুর সকল ছাত্রদের নামাজের জন্য ডাক দেন। আমরা সবাই ঘুম থেকে উঠি, নামাজ পড়ে রাতে দেখা ভয়ঙ্কর স্বপ্নটা কথা চিন্তা করতে থাকি। হুজুরকে বলি, হুজুর বিশ্বাস করবে না, কারণ হুজুর আত্মা প্রেতাত্মা কারিন বিশ্বাস করে না। তাই উসমানের কাছে গিয়ে উসমানকে সব কথা খুলে বলি। উসমান আমার স্বপ্নের কথা শুনে থ খেয়ে যায়। ভাই, এটা তুমি কি বললা? আমি বললাম, হ্যাঁ ভাই, আমি যা বলছি তা সত্যি। উসমান বলল, ভাই, আমরা তো লাশ সংগ্রহ করতে পারবো না, চলো আমরা কবিরাজ কাকার কাছে যাই। আমি বললাম, কবিরাজ কাকার কাছেই চলো যাই। আমি আর উসমান রাত 8টার সময় লজিং বাড়িতে যাওয়ার অজুহাত দিয়ে হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে কবিরাজ কাকার বাড়িতে চলে যাই। কবিরাজ কাকার বাড়িতে গিয়ে দেখি কাকা পাটিতে বসে হুক্কা টানছে। আমরা গিয়েই কাকাকে সালাম করি। কাকা আমাদের দেখে বললেন, উসমান আর ফরহাদ যে নিয়ে আসো, কি খবর তাদের? সকালবেলা কি মনে করে? কই, তুমি দেখো কারা এসেছে, 2টা চেয়ার নিয়ে আসো। আমি বললাম, কাকা চেয়ার লাগবে না, আমরা পার্টিতেই বসি। আমি আর উসমান পার্টিতে বসে পড়ি। কাকা বলল, খবর কি? আমি বললাম, কাকা একটা খারাপ কিছু হচ্ছে আমাদের সাথে। কাকা বললেন, কি হচ্ছে? আমি তখন বললাম, রজনীর আত্মার কথা। এই কথা বলার সাথে সাথে কাকা বললেন, তুমি কি বলতে চাচ্ছ আমি জানি। আমি বললাম, কাকা কি জানেন? কাকা বলল, রজনী কারিন আত্মাকে তুমি স্বপ্নে দেখেছো। আমি তো একটা কথা শুনে চমকে যাই। কাকা জানলো কেমন করে? এরপর কাকা বললেন, স্বপ্নে তুমি কি দেখেছো? আমি স্বপ্নে যা দেখেছি কাকাকে বললাম। কাকা বললেন, কালকেই রজনীর কারিন আত্মার মুক্তির দিন শেষ। আমি বললাম, কাকা কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কাকা বললেন, আমি কিছুদিন আগে স্বপ্নে জানতে পেরেছি সালুরা গ্রামের ওই বটগাছে থাকা রজনীর কারিন আত্মাকে এই পূর্ণিমার চাঁদে যে তুলারাশি সে শেষ করতে পারবে। আমি বললাম, আমি কি তুলারাশি? কাকা বললেন, হ্যাঁ তুমি তুলারাশি। আমি বললাম, কাকা কেমনে বুঝলেন? কাকা বলল, আমি ওই স্বপ্নে এটাও দেখেছি যে রজনীর আত্মা যাকে নতুন লাশের জন্য আবেদন করবে সেই পারবে রজনীর আত্মাকে মুক্তি দিতে, সেই হবে তুলারাশি। আমি বললাম, কাকা তাহলে এখানে কি করতে হবে? কাকা যা বললেন আমি আর উসমান তা শুনে ভয় পেয়ে গেলাম। কাকা বললেন, কাল পূর্ণিমার রাতে কবরস্থান থেকে একটা লাশ তুলে আসতে হবে। আমি বললাম যে এটা আমার দ্বারা সম্ভব না। কাকা বললেন, এটা না করলে আমি নাকি আরো বিপদে পড়বো, ক্ষতির সম্মুখীন হব এবং লাশ তোলার সময় তিনি আমার সাথে থাকবেন। আমি বললাম, তাহলে আপনিই লাশ তুলবেন। আমি লাশ তুলবো কেন? কাকা বললেন, তুলারাশি ছাড়া কেউ এই লাশ তুলতে পারবে না। আর তুমি লাশ তোলার পরে লাশের কাছে গিয়ে একটা জাফরানের কালি দিয়ে লেখা কবজ লাশের সাথে সুতা দিয়ে আটকে দিতে হবে। যখন রজনীর কারিন আত্মা ওই লাশে প্রবেশ করবে তখনই রজনীর আত্মা মুক্তি লাভ করবে। আমি বললাম, কাকা আমি যখন লাশ তুলবো আপনি তখন কোথায় থাকবেন? কাকা বলল, আমি আর উসমান আশেপাশেই থাকবো। আমি বললাম, কাকা আমার খুব ভয় করছে। কাকা বললেন, ভয়ের কিছু নেই, আমরা আছি। তো যাই হোক, কবরস্থান থেকে লাশ তুলবো। কাকা বললেন সর্দার বাড়ির কবরস্থান থেকে, এবং আমরা বললাম যে মাদ্রাসার হুজুর আমাদের আসতে দেবে না। ঠিক সেই মুহূর্তে উসমান বলল, ফরহাদ ভাই কালকে হুজুর ময়মনসিং যাবে, হুজুরের ভাই অসুস্থ, তার সাথে হাসপাতালে দেখা করতে যাবে। তো এটা একটা সুযোগ। আমি রাজি হয়ে গেলাম এবং কাকা বলল, দাঁড়া একটা পানি পড়া দেই তোমাকে, এই পানি পড়া কালকে কবরস্থানে যাওয়ার আগে পান করে যাবে, তাহলে আর কোনো ক্ষতি হবে না। এরপর কাকা আমাকে এক বোতল পানি পড়া দিয়ে সকালের নাস্তা খেয়ে যেতে বললেন। আমি বললাম যে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে বললাম যে সন্ধ্যায় দেখা হবে। এই বলে কাকার বাড়ি থেকে মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় এসে পড়াশোনায় মন বসছে না, কি করি? আমি কি পারবো এই লাশ তুলতে? সারাদিন এভাবেই কাটিয়ে দেই। রাতের বেলায় উসমানের সাথে অনেকক্ষণ কথা বলি এই বিষয়ে। উসমান বলল, ভাই কাকা যেহেতু বলেছে তুমি করতে পারবে। উসমানের উপর একটু ভরসা পেয়ে আমি ঘুমিয়ে যাই।
সকালবেলা আবার হুজুরের ডাকে আমাদের ঘুম ভাঙে। ফজরের নামাজ আদায় করে হুজুর তার ভাইকে দেখার জন্য হাসপাতালে চলে যায়। ব্যাস, মাদ্রাসা খালি। আস্তে আস্তে সকাল থেকে দুপুর ঘনিয়ে বিকেল। আমি উসমানকে বললাম যাবে কিনা। উসমান বলল যে সে যাবে। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে, সূর্য তখন আড়াল হয়ে গেছে, চারিদিক অন্ধকার। যদিও সন্ধ্যার পর আকাশে ঝকঝক পূর্ণিমার আলো। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর নাম নিয়ে ছাত্রদের জরুরি কাজে যাচ্ছি, এই কথা বলে মাদ্রাসা থেকে আমি আর উসমান বেরিয়ে যাই। মন শুধু যেতে না করছে, তবুও মনের সাহস নিয়ে আমি আর উসমান পৌঁছে যাই কবিরাজ কাকার বাড়ি। বাড়িতে গিয়েই উসমান ডাক দেয় কবিরাজ কাকাকে। এই ডাকেই আমি আর উসমান দেখলাম কাকা একটা হ্যারিকেন আর একটা কোদাল নিয়ে বাহির হয়ে এসেছেন। কাকা আমাদের কাছে এসে বললেন যে তোমরা চলে এসেছো, হাঁটো সর্দার বাড়ির দিকে। আমি বললাম যে আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন কোদাল। তখন তিনি জানালেন যে সেটা লাশ তোলার জন্য। কাকা, আমি আর উসমান হাঁটতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা দেখলাম একটা ওয়াল করা কিছু একটা যাচ্ছে। আমি বললাম কাকা এটা কি? কাকা বললেন ওইটা সর্দার বাড়ির কবরস্থান। আমি বললাম কাকা এইখান থেকে কি লাশ তুলতে হবে? কাকা বললেন হ্যাঁ, এইখান থেকেই। আমার খুব ভয় হচ্ছে। আমি বললাম আমার ভয়ের কথা কাকাকে জানালাম। কাকা তখন আমাকে বললেন যে পানিটা তিনি দিয়েছিলেন সেই পানিটা কই। ওসমান তখন তার হাত থেকে পানি পড়া কাকার হাতে দিল। কাকা তখন আমাকে ডাক দিয়ে কাছে নিয়ে পানি পড়া খেতে বললেন। আমি পানি পড়া খেয়ে নিলাম। এরপর কাকা আমাকে কোদাল এবং হ্যারিকেন দিয়ে কবরস্থানে গিয়ে সেই লাশটি তুলে নিয়ে আসতে বললেন। আমি আবারও জানালাম যে আমার খুব ভয় করছে এবং তাদেরকে থাকতে অনুরোধ করলাম ওইখানেই, এবং উসমান আমাকে আশ্বাস দিল সে ওখানে থাকবে। আমি তখন আল্লাহ আল্লাহ করে হ্যারিকেন হাতে কোদাল নিয়ে ওয়ালের কাছাকাছি চলে যাই। এরপর কোদালের ওয়ালের দরজা দিয়ে আল্লাহর নাম নিয়ে কবরস্থানের ভেতরে চলে যাই। আমি কবরস্থানে নজর করি, আর নজর করা মাত্রই দেখি একটা নতুন কবর। আমি তখন চিন্তা করলাম ভেতরে গিয়ে লাভ নেই, এই কবরটাই খুঁড়ি। আমি তখন আল্লাহর জিকির করতে করতে হ্যারিকেনটা কবরের পাশে রেখে কাঁধ থেকে কোদালটা নামিয়ে কবরের উপর আঘাত করি। আমার খুব ভয় হচ্ছিল। তারপর আমার পরিবারের আর লজিং বাড়ির মেয়ের জীবনের কথা মাথায় রেখে কোদাল জোরে জোরে কবরের উপর মারতে শুরু করি। আমি শরীর দিয়ে আমার ঘাম পানির মতন মাটিতে পড়ছে। বেশ কিছুক্ষণ কবর খোঁড়ার পরে লক্ষ্য করলাম আমার কোদালে কিছু একটা লাগছে। আমি হাত দিয়ে অল্প একটু মাটি সরিয়ে দেখলাম কবরের ভেতর বাঁশ দেওয়া, যেটা দেওয়া হয়। আমি বুঝতে পারলাম এই কবরটা 2-1 দিনের মধ্যে বানানো হয়েছে। আমি তাড়াতাড়ি সেটা সরিয়ে বাঁশ সরিয়ে দিলাম এবং আমি খুব ভয় পেয়ে যাই। 2-3টা বাঁশের চলা সরিয়ে দেখতে পাই সাদা কাফন পরিহিত একটি লাশ। আমি আস্তে আস্তে সবগুলো বাঁশ সরিয়ে ফেলি। এবার আমি কবর থেকে হারিকেন নিয়ে কাকা আর উসমানকে ডাকতে শুরু করি। কাকা ও উসমান কোনো সারা শব্দ দিল না। কি ব্যাপার? তারা তো এখানেই ছিল। আমি হেঁটে হেঁটে কবরের ওয়াল পর্যন্ত আসি এবং সাথে সাথে গরম বাতাস চারিদিকে বইতে শুরু করে। আমি আমার ডাকা বন্ধ করি নাই, আমি ডাকতেই থাকি। হঠাৎ করে আমি আমার সামনের দিকে যা দেখলাম, ভয়ে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেল। আমি দেখলাম যে আমার সামনে ওই মেয়েটা রজনীর আত্মা দাঁড়িয়ে আছে। আমি বললাম আমি তো লাশ বের করেছি, যান লাশের ভেতরে যান। মেয়েটা আমাকে ধমকের সুরে বলল আমাকে সে একা একা এখানে আসতে বলেছিল, শুধুমাত্র উসমানকে নিয়ে আসতে বলেছিল, আমি কেন কবিরাজকে নিয়ে এসেছি। এবং মেয়েটা ক্রমশ আমার কাছে এগিয়ে আসতে শুরু করলো। আমি আল্লাহর নাম নিয়ে কবরস্থানের ভেতরের দিকে যখনই যেতে চাচ্ছি তখনই দেখে উসমান আর কাকা ওই লাশের ভেতর কি যেন করছে। কাকা আমাকে দেখে জোরে বলল যে এদিকে আসো, তোমাকে কিন্তু এই মেয়েটা ধরে ফেলবে। আমি দৌড়ে কাকার কাছে চলে যাই, আর মেয়েটা আমাদের কাছে এসে সরাসরি কবরস্থানের ভেতর নেমে বলতে থাকে আমি নতুন লাশ পেয়েছি, এখন আমি আমার হত্যাকারীদের ছেলেকে হত্যা করবে। এবং এই বলে মেয়েটা যখনই লাশের ভেতরে প্রবেশ করে তখনই আগুন জ্বলে ওঠে চারিদিকে দাউ দাউ করে। মেয়েটা কবর থেকে উপরে আসার জন্য চেষ্টা করে কিন্তু আগুনে পুড়ে যায়। কাকা হাফ ছেড়ে বাঁচলেন, বললেন যে যাক আমরা পেয়েছি। আমি বললাম কাকা আপনি কি তাবিজটা লাশের ভেতর দিয়েছিলেন? কাকা বললেন আমি বললাম আমি যখন আপনাকে ডাকলাম তখন আপনি কোথায় ছিলেন? কাকা বললেন তোমার সাহসিকতা দেখার জন্য। পরে আমরা সবাই কবর যেভাবে ছিল সেভাবে ঠিক করে মাদ্রাসায় চলে আসি। তো কবরস্থান থেকে চলে আসি, কবিরাজ কাকা আমাকে মাদ্রাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যান। এরপর কবিরাজ কাকা তাদের বাড়িতে চলে যান। আমি আর উসমান মাদ্রাসায় এসে মাদ্রাসার দরজায় টোকা দিতেই মাদ্রাসার একটা ছাত্র দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করে ফরহাদ ভাই রাত 1টা বাজে, এত রাত্রে কোত্থেকে আপনারা আসলেন? আমি তো অবাক হয়ে বলি কি রাত 1টা বাজে? আমি উসমানকে জিজ্ঞাসা করি ভাই দেখো তো কয়টা বাজে? উসমান বলল 1:15। আমি বললাম এত সময় লাগাতো কথা না? মাদ্রাসা ছাত্র বলল কিসের সময়? আমি বললাম এই তো একটু লজিং বাড়িতে কাজ ছিল। এরপর আমি আর উসমান নিজ বিছানায় গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ করে কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। রজনীর কারিন আত্মা চেয়েছিল রায়হান ও মঈনকে হত্যা করে তার প্রতিশোধ নিতে, আর আমি কিনা তাদের শেষ করে দিলাম। খুব খারাপ লাগছে, মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছিল। এবং এখানে
মেয়েটির ওপরে নির্যাতন হয়েছিল এবং মেয়েটি বিচার পেল না। মানে ভীষণ খারাপ লাগছিল। সেই 4 বছরের বাচ্চা মেয়ে, এরকম নানান রকম ভাবে আমাদের দেশে নির্যাতন হয়। তো যাই হোক, ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে উসমানের ডাকে ঘুম ভাঙলো। ফজরের নামাজের জন্য মাদ্রাসার সামনে মসজিদে গেলাম। দেখি নামাজে আসা মুসল্লিরা কি যেন বলা বলি করছে। আমি একটু তাদের জিজ্ঞাসা করলাম, চাচা কি হয়েছে, সকালবেলা কি বলছেন সবাই? ঠিক সেই মুহূর্তে একজন বলল, সালুরা গ্রামে গত রাত্রে এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। আমি বললাম, কি দুর্ঘটনা? চাচা বললেন, একটা মোটরসাইকেলকে একটা ট্রাক ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছে। আমি বললাম, কে মারা গেছে? চাচা বললেন, আজিজের ছেলে রায়হান ও তাহেরের ছেলে মুইন। আমরা সবাই সেখানে দুঃখ প্রকাশ করলাম, কিন্তু আগের দিনের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে সেই অ্যাক্সিডেন্ট স্পটে যাওয়ার সাহসিকতা আমার উসমান কারো হলো না। সারাদিন এভাবেই কেটে গেলে রাতে একটা লম্বা সময়ের ঘুম দিলাম। তারপর হঠাৎ আমি একটা দুঃস্বপ্ন দেখতে শুরু করি। একটা নারী মূর্তির অবয়ব আমার সামনে উপস্থিত এবং মাদ্রাসার কোনো ছাত্র নেই, শুধু আমি সেই অবয়বটি দেখতে শুরু করেছি। ফরহাদ, ভয় পাবেন না, আমি রজনীর কারীন আত্মা, এরকম ধরনের কথা বলতে শুরু করলো। তো যাই হোক, তিনি আমার সাথে কথা বলতে চান, এরকম কথা আসলো ওপাশ থেকে, এবং গত রাতে কি ঘটনা ঘটেছে সেটা তিনি জানালেন। এবং মেয়েটা বলল যে আমি চলে যাচ্ছি বহুদূরে, আর আসবো না এই জগতে, আমি আমার উপর নির্যাতনকারীদের শাস্তি দিয়েছি। আমি বললাম, কেমন করে? আপনি তো এই পৃথিবী থেকে মুক্তি লাভ করেছিলেন। ওপাশ থেকে তখন সে জানায় যে মুক্তি লাভ হবার আগে সে নাকি এই দুজনকে হত্যা করতে পেরেছে। ফজরের নামাজে দুর্ঘটনার কথা আমার তখন মনে পড়েছে। আমি বললাম, আমি আজকে সকালে এমন দুর্ঘটনার কথা শুনেছি। এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে হচ্ছিল। তো যাই হোক, এই ঘটনা শোনার পরে ফজরের আজানের ধ্বনি, তারপরে আমি উপলব্ধি করতে পারলাম যে কেউ পাপ করলে তার সাজা ভোগ করতে হয়। জানি না কতটা বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, তবে আমার ভাইয়া এখন একজন মওলানা হাফেজ, সবাই তার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। কথাটা আমি জানি যে এই ঘটনাটা অনেকটাই অস্বাভাবিক একটা ঘটনা এবং এটা বিশ্বাস করা খুব কঠিন, এবং আমারও সত্যি কথা বলতে বিশ্বাস করতে কঠিন হচ্ছে, কিন্তু তিনি ইয়াসিন আরাফাত তার ফোন নাম্বার পর্যন্ত এখানে দিয়ে দিয়েছেন। আপনার যদি কোনো সন্দেহ হয় বা কোনো কিছু থাকে, অবশ্যই তার সাথে কথা বলতে পারেন পার্সোনালি, যদি তিনি রাজি থাকেন। তো আর আপনাদের যদি মনে হয় যে এই ঘটনাটি মিথ্যা বানোয়াট, তাহলে সেটাও নিয়ে আমি ইয়াসিন আরাফাতের সাথে কথা বলতে পারি, কারণ তিনি এখানে ফোন নাম্বার দিয়েছেন, বা তার পারমিশন নিয়ে আপনাদেরকে সেই ফোন নাম্বার দিয়ে দিতে পারি, যেটা আপনারা কথা বলে আরো বিস্তারিত জানতে পারেন। আমি বিশ্বাস করছি, কারণ তার ভাই একজন বিখ্যাত মওলানা এবং তিনি নিশ্চয়ই বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলবেন না, কিন্তু কথাটা পুরো ঘটনাটা মানে একদম গল্পের মতো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তখনও স্কুলের গণ্ডি পার হয়ে খুললাম না, তবে মনের ভেতর থেকে কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না, কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটায়। এরকম বারবার মনে হতে লাগলো। ঠিক তাই, লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে হাসছে। মাথাটা তার ঘোমটা আর আমার পায়ের দিকটা খাটে বসে তিনি। আমাকে দেখে মুখটা আবার ঢেকে ফেললো। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই ক্ষতি, আমি ভয় পাবো না বারবার বলছি, আর আয়াতুল কুরসি যত সূরা জানা ছিল সব পড়ে যাচ্ছি। শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি, কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না। তখনই হাত পা হিম হয়ে আসলো। যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনার চেষ্টা করি, দোয়া দুরুদ সূরা পড়ি। লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছে সেই মহিলাটি। আমার ঘরের জানালা সেই ছোটবেলা থেকেই, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা, অন্তত একটা হলেও খোলা থাকে। আমার এই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল। জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল গাছ দেখা যায়, ওটা লাগাই না, এজন্য ফুলের সুবাস ওই জানালাটা দিয়ে আসে। মাঝে মাঝেই লেপ একটু ফাঁক করলে জানালা দিয়ে দেখবার চেষ্টা করি, যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে যায়। অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের ধ্বনি শোনা গেল। অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটায় মিশে গেল। আমি বিমূঢ় বিস্ময়ে চেয়ে থাকলাম ওই অশরীরী মহিলার যাবার পথে। আমাদের মতো মানুষ তো জানালার রড ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয়। এমন ঘটনা মাকে না বললেই নয়। তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম, মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম। তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হলে মা আর্দালিকে জিজ্ঞেস করলেন, আর্দালি মানে হচ্ছে কাজের মেয়ে, কোনো কামেল ফকিরের কথা তার জানা আছে কিনা, সে জানালে আসবে কিনা। সে জানালো যে সে একজনকে চেনে, টাকা পয়সা কিছুই নেয় না। মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন, তাবিজও দেন, কিন্তু
একটা পয়সাও নেন না, সবারই উপকার হয়। তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছু নেন না, বলেন আমি আল্লাহর হুকুমেই আল্লাহর বান্দাদের সেবা করি, আমি যে কিছুতেই নিতে পারবো না। এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতেও কিছু খান না। মা বললেন তার এমন লোকই চাই। ওনাকে খবর দিয়ে আনা হলো। মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাফ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে তাকাতে লাগলেন। পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম সেই ঘরে। উনি জানালার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাতে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছটার দিকে ও জানালায় ফু দিলেন। ঘুরে আমাকে নির্দেশ দিলেন এশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি, আর ফজরের নামাজের সময় যেন খুলে দেই। কেউ যদি জানালায় টোকা দেয় তাও যেন না খুলি। মায়ের কাছে ফিরে গেলেন তিনি। বললেন আপনার ছেলে ভয় পেলে ক্ষতি হতো, আল্লাহর কালামের বরকত। ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। কোনো এক মানুষ সেই খুনটা করেছিল, এখন মাটির সাথে সেই দেহ মিশে গেছে। এই বলে তিনি চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম। বাবা বাসায় ফিরলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা বললাম। বাবা শুনে গেলেন মন দিয়ে, শুধু বললেন উনি যা বলেছেন তা ঠিক ঠিক মতো মেনে চলো। তারপর প্রতিদিন জানালায় টোকা শুনতাম, কিন্তু জানালা আর খুলে নিয়ে আসার পর আর কিছু ঘটেওনি। তবে ছাদের পাটাতনে কড়া নাড়ার শব্দ আর আর্তচিৎকার অব্যাহত ছিল, কিন্তু শ্বাস প্রশ্বাসের শব্দ আর গলায় ঠান্ডা হাতের স্পর্শের ঘটনা আর ঘটেনি। কিন্তু আমি 30 বছর আগে MA পাশ করে প্রায় 30 বছর অধ্যাপনা করার পরেও ঘটনার কথা ভুলতে পারিনি। রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। আপনাকে ধন্যবাদ, এবং যারা আমার ঘটনাটা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। আর আমার কাছে আরো ঘটনা আছে, আপনাকে দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। থ্যাংক ইউ ভেরি মাচ এই চমৎকার ঘটনার জন্য। আসলে সত্যি কথা বলতে কি, এই ঘটনাটি খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে। আর আরো একটা বিষয় হচ্ছে যে আপনি যেরকম বললেন যে সেই মেয়েটিরই হয়তো আর্তচিৎকার আপনি ওই বাসায় শুনতে পেতেন। ছাদে তাকে যে টর্চার করে মারা হয়েছিল সেই আর্তচিৎকার জানান দিত যে মেয়েটি কি পাশবিক নির্যাতন তার উপর দিয়ে হয়েছিল এবং কি প্রচন্ড কষ্ট পেয়েছিল। একই সাথে জানলায় টোকাও দিত সেই মেয়েটি, কারণ তার বাইরে যে গাছটি ছিল সেই গাছের নিচেই তাকে পুঁতে রাখা হয়েছিল। কবর না, পুঁতে রাখা হয়েছিল। সুতরাং এইরকম অস্বাভাবিক ঘটনা যে ঘটতেই পারে এটা খুবই স্বাভাবিক। যাই হোক, আমরা ঘটনাটি শুনলাম। আশা করছি যে এইরকম ঘটনা আপনার কাছে আরো আছে। কাইন্ডলি আমাদের আপনার পরবর্তী ঘটনা পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা। আমরা আসলে আমাদের নতুন বাসায় আসি 2017 সালে। তো আমাদের নতুন বাসা করা হয় রাজশাহীতে। সো আমরা 17 মার্চের দিকে আসলে বাড়িতে উঠি। অ্যান্ড ফার্স্টে 6 মাসের মতো মোটামুটি ঠিকঠাক ছিল সবকিছু, খুব একটা সমস্যা হয়নি। তবে মেবি এটা ডিসেম্বর হবে, 17 সালের ডিসেম্বর, তখন থেকে আর কি ছোটখাটো দু একটা ঘটনা আমার সাথে ঘটতে শুরু করে। সত্যি বলতে ঘটনাগুলো আমার সাথেই ঘটে, বাট ছোটখাটো হয়তো দু একটা ইনসিডেন্ট রয়েছে যেগুলো আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও ঘটেছে, বাট তারা খুব একটা আমলে নেয়নি চাই বিষয়টা। তো যাই হোক, এই ঘটনা যেটা আজকে সেটা হচ্ছে 2018 সালের ঘটনা। এটা প্রায় সেপ্টেম্বর অথবা এরকম কোন একটা সময়, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, ঘটনা ঠিক এরকম যে আমি তখন কলেজে পড়ি আর কি। তো আমি একটা জায়গাতে প্রাইভেট পড়তে যেতাম। উনি সায়েন্সের টিচার ছিলেন। তো একদিন মানে উনি আর কি বায়োলজিও পড়াতেন আলাদাভাবে, আবার আমাদের জন্য মানে ছোট ক্লাসে ক্লাস 9-10 উনি বায়োলজি পড়াতেন, আর আমাদের হায়ার লেভেলে এসে উনি আর কি ম্যাথ করাতেন কলেজে। তো যাই হোক, আমি পড়তে যেতাম ওনার কাছে। তো উনি একদিন আমাকে বললেন যে আমি তো শুনেছি তোমার ফ্রেন্ডদের কাছ থেকে বা তোমার স্কুলের টিচাররা আমাদের চেনে জানে, তাদের কাছ থেকে শুনেছি যে তুমি নাকি অনেক ভালো স্কেচ করো। মানে আমি ছবি আঁকাতে আর কি পছন্দ করি, আমার একটা হবি বলতে পারেন। ফ্রেন্ড অ্যান্ড টিচার অনেকেই এটা জানেন। তো যাই হোক, ওনার কাছ থেকে আমি শুনলাম এটা। উনি বললেন যে আমি শুনতে পেলাম তোমার টিচারদের কাছ থেকে, তো আমি তো ক্লাস 9-এ বায়োলজি পড়াই, তো তুমি কি কয়েকটা ছবি আমাকে আঁকিয়ে দিতে পারবা কিনা? আমি বললাম জি স্যার, অবশ্যই, আপনি বলেন। আসলে তখন পড়ার প্রেশারটাও কম ছিল এন্ড ফ্রি টাইম অনেক ছিল। তো ভাবলাম আচ্ছা ঠিক আছে, কাজটা নেই, কি এমন ব্যাপার। তো স্যার বললেন যে তোমাকে 3টা ছবি আঁকাতে হবে। একটা হচ্ছে ঘাস ফড়িং, একটা কি ছিল এটা মানব দেহ, আর একটা সম্ভবত
আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে। যাও কিছু একটা আঁকাতে হবে, 3টে ছবি। তো মানে একদিন পর পর প্রাইভেট ছিল, তো উনি বললেন যে তুমি যদি সামনে দিন দাও নেক্সট ক্লাসে তাহলে ভালো, না হলে তুমি 2 দিন সময় নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি স্যারকে বিদায় দিয়ে চলে আসলাম। তো আমার প্রতিদিন একদিন পর পর একটা করে প্রাইভেট ছিল আর কি, একদিন এই স্যারের প্রাইভেট তো আরেকদিন ওই স্যার। তো যাই হোক 6টা থেকে আর কি আমার প্রাইভেট শুরু হয়, সন্ধ্যা 6টার থেকে। পরের দিন ওই প্রাইভেটের পরের দিন আমি কয়টা বাজে তখন, 5টা বা এরকম, বিকাল 5টা বাজে। তো আমি ভাবলাম যেহেতু স্যার ছবিটা আঁকাতে দিয়েছে আজকে একটা আঁকিয়ে ফেলি, 6টা থেকে আমার একটা প্রাইভেট আছে, তো আজকে যেহেতু সময় আছে একটা ঘাস ফড়িং এর ছবি আঁকাতে কতই বা সময় লাগবে। তো আমি করলাম কি, আমি আমার বারান্দাতে বসে নিচে বসে একটা স্ট্যান্ডার্ড সাইজের পেপার নিয়ে ছবিটা আঁকাতে শুরু করলাম। যেহেতু 6টার সময় প্রাইভেট ছিল, আমাকে মিনিমাম 15 মিনিটস আগো আর কি বিফোর আমাকে বের হতে হবে বাসার থেকে। তো একটা ঘাস ফড়িং ছবি আঁকাতে কতই বা সময় লাগে, 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, মানে খুব জোর 5:30টার আগে আমি কমপ্লিট করে ফেলতে পারবো। তো আমি ছবি আঁকাতে বসলাম, আমার বাম পাশে আমি মোবাইলটা রাখি আর নিজের মতো করে ছবি আঁকাচ্ছি। তো ছবি আঁকানো কমপ্লিট হওয়ার পরে আমি বারান্দা থেকে উঠে আসি, ছবিটা ড্রয়ারের ভিতরে, আমার পড়ার টেবিলের ড্রয়ারের ভিতরে ছবিটা রেখে দিয়ে আমার প্রাইভেটের যে পরবর্তী যে প্রাইভেটটা আছে সেই প্রাইভেটের বই খাতা আমি গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পরে আমি আমাদের আসলে ড্রয়িং রুমের দিকে যেতে চাই। আমার রুম আর হচ্ছে আমাদের ড্রয়িং রুমের মাঝামাঝি হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর আমাদের ডাইনিং রুমের দেওয়ালে একটা ঘড়ি রয়েছে, ওয়াল ক্লক, বড় একটা ওয়াল ক্লক রয়েছে। তো স্বাভাবিকভাবেই বেরোতে নিয়ে লাশ পেয়েছি, এখন আমি আমার হত্যাকারীদের ছেলেকে হত্যা করবে। এবং এই বলে মেয়েটা যখনই লাশের ভেতরে প্রবেশ করে তখনই আগুন জ্বলে ওঠে চারিদিকে দাউ দাউ করে। মেয়েটা কবর থেকে উপরে আসার জন্য চেষ্টা করে কিন্তু আগুনে পুড়ে যায়। কাকা হাফ ছেড়ে বাঁচলেন, বললেন যে যাক আমরা পেরেছি। আমি বললাম কাকা আপনি কি তাবিজটা লাশের ভেতর দিয়েছিলেন? কাকা বললেন আমি বললাম আমি যখন আপনাকে ডাকলাম তখন আপনি কোথায় ছিলেন? কাকা বললেন তোমার সাহসিকতা দেখার জন্য। পরে আমরা সবাই কবর যেভাবে ছিল সেভাবে ঠিক করে মাদ্রাসায় চলে আসি। তো কবরস্থান থেকে চলে আসি, কবিরাজ কাকা আমাকে মাদ্রাসা পর্যন্ত এগিয়ে দিয়ে যান। এরপর কবিরাজ কাকা তাদের বাড়িতে চলে যান। আমি আর উসমান মাদ্রাসায় এসে মাদ্রাসার দরজায় টোকা দিতেই মাদ্রাসার একটা ছাত্র দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করে, ফরহাদ ভাই রাত 1টা বাজে, এত রাত্রে কোত্থেকে আপনারা আসলেন? আমি তো অবাক হয়ে বলি কি রাত 1টা বাজে? আমি উসমানকে জিজ্ঞাসা করি ভাই দেখো তো কয়টা বাজে? উসমান বলল 1:15। আমি বললাম এত সময় লাগাতো কথা না? মাদ্রাসার ছাত্র বলল কিসের সময়? আমি বললাম এই তো একটু লজিং বাড়িতে কাজ ছিল। এরপর আমি আর উসমান নিজ বিছানায় গিয়ে শুয়ে পড়ি। হঠাৎ করে কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। রজনীর কারিন আত্মা চেয়েছিল রায়হান ও মঈনকে হত্যা করে তার প্রতিশোধ নিতে, আর আমি কিনা তাদের শেষ করে দিলাম। খুব খারাপ লাগছে, মনের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছিল। এবং এখানে মেয়েটির ওপরে নির্যাতন হয়েছিল এবং মেয়েটি বিচার পেল না, মানে ভীষণ খারাপ লাগছিল। সেই 4 বছরের বাচ্চা মেয়ে, এরকম নানান রকম ভাবে আমাদের দেশে নির্যাতন হয়। তো যাই হোক ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে গেলাম। সকালে উসমানের ডাকে ঘুম ভাঙলো। ফজরের নামাজের জন্য মাদ্রাসার সামনে মসজিদে গেলাম, দেখি নামাজে আসা মুসল্লিরা কি যেন বলা বলি করছে। আমি একটু তাদের জিজ্ঞাসা করলাম চাচা কি হয়েছে, সকালবেলায় কি বলছেন সবাই? ঠিক সেই মুহূর্তে একজন বলল সাদুরা গ্রামে গত রাত্রে এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। আমি বললাম কি দুর্ঘটনা? চাচা বললেন একটা মোটরসাইকেলকে একটা ট্রাক ধাক্কা দিয়ে খাদে ফেলে দিয়েছে। আমি বললাম কে মারা গেছে? চাচা বললেন আজিজের ছেলে রায়হান ও তাহেরের ছেলে মঈন। আমরা সবাই সেখানে দুঃখ প্রকাশ করলাম, কিন্তু আগের দিনের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে সেই অ্যাক্সিডেন্ট স্পটে যাওয়ার সাহসিকতা আমার উসমান কারো হলো না। সারাদিন এভাবেই কেটে গেলে রাতে একটা লম্বা সময়ের ঘুম দিলাম। তারপর হঠাৎ আমি একটা দুঃস্বপ্ন দেখতে শুরু করি। একটা নারী মূর্তির অবয়ব আমার সামনে উপস্থিত এবং মাদ্রাসার কোনো ছাত্র নেই, শুধু আমি সেই অবয়বটি দেখতে শুরু করেছি। ফরহাদ ভয় পাবেন না, আমি রজনীর কারিন আত্মা, এরকম ধরনের কথা বলতে শুরু করলো। তো যাই হোক তিনি আমার সাথে কথা বলতে চান, এরকম কথা আসলো ওপাশ থেকে, এবং গত রাতে কি ঘটনা ঘটেছে সেটা তিনি জানালেন। এবং মেয়েটা বলল যে আমি চলে যাচ্ছি বহুদূরে, আর আসবো না এই জগতে, আমি আমার উপর নির্যাতনকারীদের শাস্তি দিয়েছি। আমি বললাম কেমন করে? আপনি তো এই পৃথিবী থেকে মুক্তি লাভ করেছিলেন। ওপাশ থেকে তখন সে জানায় যে মুক্তি লাভ হবার আগে সে নাকি এই দুজনকে হত্যা করতে পেরেছে। ফজরের নামাজের দুর্ঘটনার কথা আমার তখন মনে পড়েছে। আমি বললাম আমি আজকে সকালে এমন দুর্ঘটনার কথা শুনেছি, এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে হচ্ছিল। তো যাই হোক এই ঘটনা শোনার পরে ফজরের আজানের ধ্বনি, তারপরে আমি উপলব্ধি করতে পারলাম যে কেউ পাপ করলে তার সাজা ভোগ করতে হয়। জানি না কতটা বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার, তবে
আমার ভাইয়া এখন একজন মৌলানা হাফেজ, সবাই তার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। কথাটা আমি জানি যে এই ঘটনাটা অনেকটাই অস্বাভাবিক একটা ঘটনা এবং এটা বিশ্বাস করা খুব কঠিন, এবং আমারও সত্যি কথা বলতে বিশ্বাস করতে কঠিন হচ্ছে, কিন্তু তিনি ইয়াসিন আরাফাত তার ফোন নাম্বার পর্যন্ত এখানে দিয়ে দিয়েছেন। আপনার যদি কোনো সন্দেহ হয় বা কোনো কিছু থাকে অবশ্যই তার সাথে কথা বলতে পারেন পার্সোনালি, যদি তিনি রাজি থাকেন তো। আর আপনাদের যদি মনে হয় যে এই ঘটনাটি মিথ্যা বানোয়াট, তাহলে সেটাও নিয়ে আমি ইয়াসিন আরাফাতের সাথে কথা বলতে পারি, কারণ তিনি এখানে ফোন নাম্বার দিয়েছেন, বা তার পারমিশন নিয়ে আপনাদেরকে সেই ফোন নাম্বার দিয়ে দিতে পারি, যেটা আপনারা কথা বলে আরো বিস্তারিত জানতে পারেন। আমি বিশ্বাস করছি কারণ তার ভাইয়া একজন বিখ্যাত মৌলানা এবং তিনি নিশ্চয়ই বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলবেন না, কিন্তু কথাটা পুরো ঘটনাটা মানে একদম গল্পের মতো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তখনও স্কুলের গণ্ডি পার হয়নি। বাবা চট্টগ্রাম থেকে বদলি হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয়। বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি। সৎ ও নিরপেক্ষ হিসেবে বাবার সুনাম ছিল, তাই সবার মনোকষ্ট, ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ। যথারীতি যখন ঢাকা গাজীপুর পৌঁছালাম, তখন অভ্যর্থনার জন্য লোকসমাবেশ। মালা দিয়ে বরণ বাবা মাকে। আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না। বাড়িগুলোর দেয়াল বেতের, মেঝে পাকা, ছাদ, সুন্দর চত্বর, বড় গেট। গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্ন ধর্মী বাড়ির প্যাটার্ন দেখে ভালোই লাগলো। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতনে কে যেন কাউকে কোড়ার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আত্মচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ভুল ছিল বা শোনবার ভুল ছিল, কিন্তু না, শুধু আমি নই, বাড়ির সবাই শুনছে। আর সবাই ঘরের পাটাতনে একই শব্দ শুনতে পেয়েছে। 8 জন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। তারা উত্তর দিয়ে বলল যে কে বা কারা এমনটি করছে তা তাদের জানা নেই। বাবা সাহসী দেখে 2 জন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বলল এর আগেও দেখেছে, কিছু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হলো। ঘটনার এখানেই কিন্তু শেষ নয়। এরপরে আমরা শুয়ে পড়ি বিছানায় যার যার ঘরে। তখন রাত 2টোর কম হবে না। মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে, গলার কাছে কারো ঠান্ডা হাত অনুভব করলাম। আমার ছোট ভাইটা চিরকালই ভীতু। সে উঠে এলো আমার বিছানায়, নিজের ঘর ছেড়ে বলল আমি তোর সাথে ঘুমাবো। আমি বুঝলাম সে কেন এই প্রস্তাব দিল। ওকে বুঝতে দিলাম না, বললাম বেশ থাকো তুমি। যত দোয়া দুরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হলো। নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। বাবুর্চি চাচা অনেক আগেই এসে গেছেন। মাকে কিছু বললাম না। এভাবে কিছুদিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগলো। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হলো কি যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হাড়টা খুলে নিল। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না, তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8 জন গার্ড পাহারা দিচ্ছে, সুতরাং চোর ঢুকেছে এ কথা কোনো মতে বিশ্বাস করা যায় না। সকালে